মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসি এবং ফয়েজ আহমেদ বেশ আশাবাদের জায়গার কথা বললেন এবং ঐক্যমত্য কমিশনদের সাথে যে বৈঠক, তাদের রাজনৈতিক দলগুলো আসলে সর্বোচ্চ কি বলা যায় একটা ছাড়ের জায়গায় এসছে, বিশেষ করে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের জায়গা থেকে, এবং ৭০ অনুচ্ছেদ দিয়ে যে একমত হতে পেরেছে সবাই, সেটাও একটা বড় অগ্রগতির জায়গা এবং যে কারণে আগামীর সংসদ গণতান্ত্রিক হতে পারে, জবাবদিহিতামূলক হতে পারে। আপনি মনে করেন কিনা তাই? ৭০ অনুচ্ছেদ আসলে কোনো বাধাই ছিল না, আমি আপনাকে বলছি। আপনি সংসদের যদি কার্যবিবরণী খুলে দেখেন, ১৯৮০ সালে উপদ্রুত এলাকা বিল নামে একটা বিল এসেছিল। উপদ্রুত এলাকা বিল মানে একটা নির্দিষ্ট এলাকায় উপদ্রুত এলাকা ডিক্লেয়ার করা হবে এবং ওইখানে কতগুলি সুবিধা পাবেন, যে ইনডেমনিটি পাবেন আইন শৃঙ্খলা বাহিনী। তো তরিকুল ইসলাম, যশোরের মরহুম তরিকুল ইসলাম, উনি উপদ্রুত এলাকা বিলের বিরুদ্ধে বক্তৃতা করলেন পার্লামেন্টে। বক্তৃতা করেন, যশোর চলে গেলেন। যাই, উনি ধারণা করছিলেন যে ওনার সদস্যপদ চলে গেছে, বাট ওনার সদস্যপদ যায় নাই। ৭০ অনুচ্ছেদের যে দুটা জায়গা ছাড়া আপনি যুদ্ধ অবস্থায় সিদ্ধান্ত নেবেন পার্লামেন্টে, আপনার লাগবে না, বাইন্ডিং লাগবে না। বিএনপি বলছে যে যুদ্ধ অবস্থা এবং সংবিধান পরিবর্তনের যখন বিল আনা হবে, তখন এই দুইটা বিলের প্রশ্নে সংসদ সদস্যরা ভোট দিতে বাধ্য থাকবেন। এটা আমরা ইস্তিহারে দিব, এটা বিএনপি বলেছে। ঠিক আছে, আপনাদের অনেক কথা, কিন্তু 1954 থেকে 57 পর্যন্ত যে হর্স ট্রেডিং হয়েছিল, এমপিদের কেনা বেচা হয়েছিল, যে রাত্রে আবু হোসেন সরকার, সকালে আতাউর রহমান খান সরকার, এই হর্স ট্রেডিংয়ের দুঃস্বপ্ন থেকে যে এই ৭২-এ ৭০ অনুচ্ছেদ এসেছিল। ৭০ অনুচ্ছেদ ছিল আরও কঠিনভাবে ছিল, যে আপনি জানেন যে প্রায় ৪০ জন সদস্যকে আওয়ামী লীগ তারা পার্লামেন্টে ঢুকতে দেয়নি, ৪৬ জনকে ঢুকতে দেয়নি। এটা তারা আজও ক্লিয়ার করে নাই, এই ৪৬ জনকে তারা বহিষ্কার করে নাই, পার্লামেন্টে ঢুকতে, গণপরিষদে ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দিল না এটা বলে নাই আজ পর্যন্ত। তো সুরঞ্জিত সেনগুপ্ত এরা এটাকে একটু কমিয়ে আনছিলেন, যে এই বাইন্ডিংসটা কমিয়ে আনছিলেন, যে আগে ছিল যে কেউ দল থেকে বহিষ্কার করলেও তিনি তার সদস্যপদ চলে যাবেন, কিন্তু দল থেকে বহিষ্কার করলে সদস্যপদ যায় না, তিনি ওই নামে যদি পার্লামেন্টে থাকেন। তো এখন আসুন, আপনাকে প্রটেক্ট ইউনুস নামে একটা ছিল ওনাদের, ডক্টর ইউনুসের একটা, তো সেইখানে প্রটেক্ট ইউনুসে ব্লগ ছিল, সেইখানে ডক্টর ইউনুস 23শে জুলাই তার একটা লেখা আছে। লেখাটা হচ্ছে যে এই পরিস্থিতিতে শেখ হাসিনার উচিত পদত্যাগ করে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া। জি, আমি আপনাকে বলি, ওনার এইটাকে যদি উনি আবার পরের দিন একই সেম আরেকটা লেখা লিখছিলেন, তো এই জায়গায় যদি আমি মনে করি এটা স্ট্যান্ডার্ড, তাহলে উনি ক্ষমতায় আসার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, মানে শেখ হাসিনা যে দেশে থাকতো আর উনি পার্লামেন্ট ভেঙে দিতেন, এর থেকে তো অনেক ভালো পরিস্থিতি। শেখ হাসিনা যদি দেশে থেকে পার্লামেন্ট ভেঙে দিয়ে যদি নির্বাচনের আয়োজন করতেন অন্য কাউকে দিয়ে, তো তার থেকে তো অনেক ভালো পরিস্থিতি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার লোকজন এখন গায়ের পোশাক পাল্টে কেউ সরকার হয়ে যাচ্ছে, কেউ বিএনপি হচ্ছে, কেউ জামাত হচ্ছে, এর থেকে তো ভালো অবস্থা। তো নির্বাচন করতে দেরি হবে কেন? আমি ডক্টর ইউনুসের এই আর্টসটাকে আমি মনে করলাম সঠিক। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলি ঐক্যমত, রাজনৈতিক দলগুলি ঐক্যমত, তো হ্যাঁ ঐক্যমত, একমত না হলে কি নির্বাচন দিবেন না? জামাত বিএনপি একমত হলো না বিভিন্ন বিষয়ে, নির্বাচন দিবেন না? এই নতুন নতুন নিয়ে উসিলা নিয়ে আসলো, ডেইলি হাত পাখা উমুক এরা নিয়ে আসলো, তো দিবেন না? নির্বাচন করবেন না? নির্বাচন করা আপনার প্রথম দায়িত্বের মধ্যে একটা, এবং নির্বাচন উপলক্ষে নির্বাচনকে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য, জাতীয় যে সনদ হবে সেটি আসলে কিসের ভিত্তিতে? নির্বাচনকে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য আপনি সংস্কারগুলো করবেন, বিচার এগিয়ে নেবেন। এটা হলো বিচার করে ফেলতে পারবেন। তা কাদের মোল্লারও যে রায়টা, সেটাও 2.5 বছর লাগছিল। কাদের মোল্লার যেটা সব দ্রুত যে বিচারটা করা হয়।
তো সেইখানে আমি আপনি বলি যে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার হওয়ার কথা ছিল প্রথমে পুলিশ, যারা খুন খারাপি করছে সেই অর্থে আসলে খুব বেশি, সেই যারা খুন খারাপি করছে এদেরকে সেপারেট করবেন বাহিনীর থেকে, আলাদা করবেন। এখানে প্রয়োজনে 50,000 পুলিশ নতুন নিয়োগ দেবেন। শেখ হাসিনা 1,12,000 পুলিশের মধ্যে 2,02,000 পুলিশ করছে, মানে সে 90,000 পুলিশ বাড়াইছে। তার মধ্যে গোপালগঞ্জ ফরিদপুর কেন্দ্র থেকে 80,000 লোক আছে পুলিশে। আপনি এটা করতে পারতেন, এটা হয় নাই। আপনি তারপর ধরুন নিয়োগ বোর্ড করে আমি এইখানে ফ্রেশ ব্লাডের যে একটা প্রথম তো কোঠাবের নিয়ে আন্দোলনটা হয়েছে, জি, এই কোঠার যারা বিসিএস দেওয়ার এদের মধ্যে আমি অন্তত 5,000 থেকে 10,000 ছেলে মেয়েদেরকে একবার ফ্রেশ ব্লাড, ইয়াং ব্লাড, আন্দোলনের ব্লাড, এদেরকে আমি প্রশাসনে এগোমোডেট করে ফেলতে পারতাম এই 10 মাসে, করতে পারতাম, কিন্তু এটা করি নাই। তো আওয়ামী লীগের 78 জন সচিব ছিল, শেখ হাসিনার 78 জন সচিব ছিল, তো সেখানে এখনো 46 জন সচিব আছে। হতে পারতো আলাপগুলো না বলে আমরা যদি একটু না এখনো আমি এই কাজগুলি করা যায়, এখনো করা যায়। আপনি শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ে 4 জন সচিব আছে, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, তারপরে ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, তারপরে এফআইডির সচিব নাজমা মুবারক, আইআরডি সচিব, এনবিআর সচিব আব্দুর রহমান। এনবিআর 4টা কঠিন আওয়ামী লীগের, এদেরকে দিয়ে আপনি মনে করছেন যে গণ অভ্যুত্থানোত্তর বাজেট হবে? আপনি মনে করছেন এদেরকে দিয়ে গণ অভ্যুত্থানোত্তর বাজেট হবে? আপনি মনে করছেন এই 46 জন সচিবকে ডেকে আপনার গণ অভ্যুত্থানোত্তর ডক্টর ইউনূস সরকার সফল হবে? আপনি রেখে দিলেন আমরা গাছের চারা সবগুলি, ওটার মধ্যে ঘি ডালতেছেন, পানি ডালতেছেন এটার গোড়ায়, আর আপনি বলতেছেন না ওটার থেকে আপেল হবে, আম হবে, আমার বাচ্চাদেরকে খাওয়াবো। ওটা তো উপটাবেন, ওখানে নতুন চারা রোপণ করবেন। তো আমি আপনাকে বলছি এইগুলি এখন বিএনপি একটা কমিটি করে দিয়েছে, দেখেন একবারে যে কমিটি করে দিয়েছে সংস্কারের জন্য ওরাই যাচ্ছে, কেউ নতুন নতুন লোক যায় না। আর যারা সংস্কার নিয়ে যারা যুদ্ধ করছে বাইরে, এরা এক একজনকে এক একদিন পাঠায়। বাট সংস্কারের যে প্রস্তাবগুলি এগুলো খুবই একেবারেই টেকনিক্যাল বিষয়, ক্রিটিক্যাল বিষয়, এইগুলো আলোচনা সমালোচনা হবে এবং এইগুলোতে গ্রহণযোগ্য হবে, যথেষ্ট টেকনিক্যাল বিষয়। এটা এক একদিন এক একজনের পাঠানোর কোনো, বিএনপি খুব সিরিয়াসলি এটা নিয়েছে এবং সহায়তা করছে।